আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছি। তো আজকে শুরুতেই দেখাচ্ছি ডাইনিং টেবিলে আমাদের নাস্তাটা। তো ফ্রাইড রাইস করেছি, কাঁঠাল খুলে নিয়েছি, একেবারে যাত্রা করে দেখিয়ে দিলাম জাতীয় ফল। তারপরে আনারস কেটে নিয়েছি। আগের তরকারি ছিল শুটকির তরকারি এবং মাছের তরকারি, দুইটাই আমি জাল করে রেখে দিয়েছি একটা বাটিতে। চিয়া সিডস এবং সবগুলোর ভুসি একসাথে ভিজিয়ে নিয়েছি, তবে এতে কোনো চিনি বা অন্য কোনো কিছু দেই নাই, এমনিতেই নর্মাল পানিতে ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে ফ্রাইড রাইসটা করে আমি ঢাকনা দিয়ে রেখে চলে যাচ্ছি বাসার বাইরে। আর হ্যাঁ, চাটাও কিন্তু লিকারটা করে চুলার উপর রেখে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই দেখতে পাবেন। তো আমি আমার মেয়ের সাথে বেরিয়ে গেলাম। তো অনেক ভোরে, তো এই টাইমে কিন্তু আমার সহসা বের হওয়া হয় না। আর এই বছর তো নাই, তার আগে থেকেই কিন্তু এই টাইমটায় আমি বাসায় থাকি। এই টাইম কেন, আমি কিন্তু বাসা থেকে তেমন একটা বেরই হই না কোনো প্রয়োজন ছাড়া। তো আজকেও একটা প্রয়োজন পড়লো, তার জন্যই যাওয়া। তো আমি না গেলেও হতো, খান সাহেব গেলেও হতো, কিন্তু উনি যাবেন না, তার জন্য আমাকে যেতে হলো। আর মেয়ের সাথেই বেরিয়ে পড়লাম। মেয়ে তো 7:15 স্কুলে যায়, তো তার সাথেই যাচ্ছি, একসাথে বের হয়ে গেলাম। আর গেটটা ভাবছিলাম হয়তো তালা দেওয়া, তার জন্য চাবিটা নিয়ে গেলাম, কিন্তু গেটের সামনে গিয়ে দেখি যে তালাটা খোলাই ছিল। কেউ হয়তো বা আমাদের আগে বের হয়েছে, উনি আর তালাটা লাগাননি। তো যাই হোক, সময়ও ছিল কম, তা হুটহাটেই বেরিয়ে পড়তে পারলাম। আর একটু আগেও বের হওয়ার কথা ছিল মেয়ের, কিন্তু আমার জন্য একটু দেরি হয়ে গেল, কারণ আমাকে তো আবার নাস্তাটা রেডি করে রেখে যেতে হবে। তো রুটি যদি বানাতে যাই তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্য আগের ভাত ছিল, ভাতটা আমি যেটাকে ভাজা ভাত করে রেখে গেলাম। আর চা লিকার করে রেখেছি। খান সাহেব আছে আর আমার ভাইও বাসায় আছে, ও নাস্তা খেয়ে আবার কলেজে যাবে, তার জন্য অবশ্য এসব রেডি করেই চলে গেলাম। তারপরে মা মেয়ে দুজন রিক্সায় উঠে পড়লাম। মাত্র 1 মিনিট 48 সেকেন্ডে চলে গেলাম সেই যেখানে যাওয়ার ঠিক সেখানটায়। তো দুজন যাচ্ছি, আর যেতে যেতে কিন্তু মেয়ের স্কুলের অনেক টিচারদের সাথেও দেখা হয়ে গেল। তো অনেক দিন পরেই এত নিরিবিলি রাস্তা পেলাম, কারণ এই সময়টাই আমার বের হওয়া হয় না। আর এই সময়টাই রাস্তাটায় কোনো জ্যাম থাকে না, লোক খুব কম থাকে, গাড়ি ঘোড়া কম থাকে। আর নয়তো এই রাস্তাটা জ্যামে এত অবস্থা খারাপ হয়ে থাকে যে ফুটপাতে দিয়ে হাঁটতেও কিন্তু খুব কষ্ট হয়ে যায়। আর দেখেন সব কিন্তু একেবারে ক্লিয়ার, আর এই ক্লিয়ার ছিল বলেই কিন্তু আমি 1 মিনিট 48 সেকেন্ডে চলে যেতে পারলাম। আর এই যে একটা লোক পার হলো, বা আমরা পার হলাম কাছে দিয়ে, উনিও কিন্তু মেয়ের স্কুলের টিচার। তো যেতে যেতে অনেক ম্যাডাম, তারপরে এই যে আরেকজন, উনি হচ্ছে আমার ছেলের স্কুলের ম্যাডাম, এই যে যাচ্ছে কালো ব্যাগ দিয়ে। তো যেতে যেতে কিন্তু অনেকের সাথেই দেখা হয়ে গেল, আর খুব ভালোই লাগতেছিল। সকালবেলার একটু শান্ত পরিবেশ আর সাথে একটু বাতাস, তো খুব ভালো লাগছিল। আর মা মেয়ে যেতে যেতে অনেক কথাই বলতেছিলাম। আমি অবশ্য হেঁটে যেতেই চেয়েছিলাম, কিন্তু মেয়ে বলল, তুমি অনেক দিন পরে বাইরে বের হয়েছো, তুমি হাঁটতে তোমার কষ্ট হবে, তুমি এতটুকু হাঁটতে পারবে না। তার জন্য রিক্সা নিয়ে নিলাম আর চলেও এলাম প্রায়। আর এই যে মেয়ের স্কুলের অন্যান্য স্টুডেন্টরাও যাচ্ছে 2-1 করে করে। আর এই যে সামনে আরেকজন টিচার যাচ্ছে, উনিও কিন্তু এই স্কুলেরই টিচার ছিল, আমার মেয়ের স্কুলেরই টিচার। তো আসলে কাছাকাছি সবার বাসায়, জন্যই দেখা হয়ে গেল। আর এই হচ্ছে আমার মেয়ের স্কুল। চলে আসলাম মেয়ের স্কুলে। আর কেন আসছি এবার বলে দিই। এই যে দেখতেই পেলেন, আর আমার মেয়ের স্কুলের নাম তো হচ্ছে গিয়ে মাতৃবীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো নতুন কারিকুলাম বাস্তবায়ন আর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে একটা মত বিনিময় সভা হবে, তার জন্যে কিন্তু আমাদের অভিভাবকদেরকে ডেকেছিলেন, কিন্তু অভিভাবকরা দেখেন এই যে আমরা কয়েকজন, আর কেউ আসে নাই, এই হলরুমটা পুরাই খালি। তো আমরা মোট সম্ভবত প্রথম 7 জন গিয়েছিলাম, পরে আস্তে আস্তে 2-1 করে বাড়তে বাড়তে প্রায় 25 জন হলো। কিন্তু মেয়ের স্কুলে কিন্তু 2 শাখায় মোট 120 জন স্টুডেন্ট থাকার কথা, তার মধ্যে 120 জনে তো অভিভাবক থাকার কথা, কিন্তু তারা আসেন নাই।
আর এই যে দেখেন রিমেল কি অবস্থা করে রেখেছে, স্কুলের এ অর্জুন গাছটা পড়ে গিয়েছে। আর লোকরা গাছটাকে তো সরাই নাই, তার বাকল কিন্তু একটুও নেই, সব বাকল কিন্তু ছিলে নিয়ে গিয়েছে। আর কি অবস্থা যে দেখাচ্ছিল আর কি আর বলবো। তো আমি 3 তলাতে হলরুমের সামনে থেকে আমি কিন্তু ভিডিও করছিলাম নিচটা। আর এই দেখেন স্কুলও কিন্তু মোটামুটি ফাঁকা, কারণ যাদের মর্নিং শিফটে ক্লাস বা 7:30 থেকে ক্লাসগুলো শুরু হয়ে যায় তারা সব স্টুডেন্টই ক্লাসে। আর কয়েকজন অভিভাবক এসেছিলেন, এই ফাঁকে কিন্তু আমাদের হেড স্যারও চলে আসছেন, উনি হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তারপরে ক্লাস টিচাররাও ছিলেন। তো আর অভিভাবক ছিলেন গণা কয়েকজন, মানে বললাম 25-26 জন হয়তো বা হবে। আর এরাই ছিল আর কি, এটা দিয়েই কিন্তু আমাদের আজকের সমাবেশটা হয়েছিল। প্রায় ঘন্টাখানেক সেখানে ছিলাম। তো নতুন কারিকুলাম নিয়ে তো আমাদের সবার মনেই কত হাজারো প্রশ্ন, আর ওনাদের কাছ থেকে যা শুনেছি, শুনেও কিন্তু সেই প্রশ্নটা থেকে গেল, কি করবে কি না করবে সে ঠিক বুঝতে পারতেছি না। বারবারই টিচাররা বলতেছেন বাবা মায়ের জন্য, মানে লক্ষ্য রাখার জন্য, বাচ্চাদের পড়ালেখা আর মানে হেল্প করার জন্য, কিন্তু আমরা নিজেরাই তো জানি না বর্তমান কারিকুলাম কি, কিভাবে হেল্প করব সেটাও বুঝি না। তো যাই হোক, যারা নতুন মানে কারিকুলামে আছেন তারা তো অনেকেই জানেন, অনেক অভিভাবকরাই জানেন খুব কষ্টই হচ্ছে। আর এখানে যে গ্রুপ আর এই কাজ করতেছে, আমি মনে করি এটা একটা সংসারের মতো। আর সংসারে মানে সব 10 জন যদি থাকে বা 4 জন যদি থাকে, 4 জনের সমষ্টিতে কিন্তু সংসারটা চলে। তো একজন তো কর্তৃত্ব দেয়, তার কর্তৃত্বে বাকিরাও কাজ করে। যদি তারা কাজ না করে আর তাদের এই সংসার সম্পর্কে কিন্তু ধারণাও থাকে না। তো যেমনই এই যে গ্রুপ ওয়ারি করে দিয়েছে, আর এই যে উনি কিন্তু একজন অভিভাবক, যিনি একটু আগে বললেন। তো গ্রুপের একজন প্রধান থাকে, তো তার কর্তৃত্বেই সব কিছু চলে। তো যারা তার সহকর্মী থাকে বা তার সাথে যারা থাকে, তাদের যদি কাজগুলো তারা যদি না করে, তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা সুন্দরভাবে দিতে পারে না। আর সেটাও একটা মারাত্মক ব্যাপার আমি মনে করি আর কি। আর এই নিয়েও হচ্ছেন একজন অভিভাবক। তো উনিও ওনার কিছু জানা ছিল, উনিও টিচারদের কাছ থেকে জেনেছেন, এই আর কি। তো আর জানবো কি, আর সে জানাবোই বা কি, আমি নিজেই অনেক কিছু হয়তো বা বুঝি না নতুন কারিকুলামের। তো যতটুকু জানি, যতটুকু বুঝি তা দিয়েই আর কি আর করব। ছেলে তো পার হয়ে গেল, এখন মেয়েরটা কীভাবে কি করব সেটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর হয়তো এইভাবেই অ্যাডজাস্ট হয়ে যাবে হয়তো বা এক সময়। এখন তো নতুন, তার জন্য আমরা অনেকেই হয়তো বা বুঝতে পারি না বা জিনিসটার সাথে আমরা অভ্যস্ত না। হয়তো এক সময় সব কিছুই ঠিক হয়ে যাবে। তো এরই ফাঁকে আবার আমাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছে, ফ্যামিলি কেক। তো আমি অবশ্য বাসায় নিয়ে আসছি, মেয়েকে বললাম যে খাওয়ার জন্য, মেয়ে অবশ্য খায় নাই, তো বাসায় নিয়ে আসছি। তো নিচে থেকে আবার দেখাচ্ছি সেই অর্জুন গাছটাকে, একটুকু মানে বাকল কিন্তু তার নাই, সবটুকু বাকল তুলে নিয়ে গিয়েছে। আর গাছটাকে এভাবে ফেলে রেখে দিয়েছে, কাটাকাটির কিন্তু কোনো মানে খবরই নেই। আর এই যে উনি হচ্ছেন দারোয়ান, আমি মনে করি উনি মনে হয় প্রিন্সিপালের থেকেও বেশি বড় কেউ আর কি। ওনার ভাব সাব কথাবার্তা এমন। তো ওনাকে একটু ভিডিও করলাম যে আমাদের আরেকজন প্রিন্সিপাল, মানে ওনার মনে হয় যেন অভিভাবকদের সাথে এমন ব্যবহার করে, মনে হয় যেন উনি এই স্কুলের প্রধান, এমন অবস্থায় আর কি। তো স্কুলটা আবার নিচে থেকে একটু দেখিয়ে দিলাম। তারপরে চলে আসলাম বাসায় এসে দেখেন প্রচুর রৌদ্র কিন্তু বাহিরে। তো আমি তো চালের গুঁড়া করে নিয়েছিলাম, তো ঢালার মধ্যে রেখে দিয়েছি। এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা কিন্তু ডালনা বলি আর কি, ঢালনা। তো ঢালার মধ্যে রেখে দিয়েছি। তো এখান দিয়ে কিন্তু বাইরে থেকে রোদ আসে জানলা দিয়ে, তো গতকাল কিন্তু ওইভাবেই ছিল। তো আজ অবশ্য ছাদে দিয়ে দিয়েছি, তো কিভাবে দিয়েছি সেটা দেখাচ্ছি। আর এই হচ্ছে মরিচের গুঁড়াগুলো কালারটাও সুন্দর আসছে, গ্রানটাও কিন্তু দারুণ এসেছে। কারণ ওই যে চুলার নিচে দিয়ে শুকাতে গিয়ে মরিচটা একেবারে মুচমুচে হয়ে গিয়েছে, ভাজা ভাজা একটা গন্ধ বের হয়েছে, তার কারণেই। আর এই যে চলে আসলাম ছাদে গুঁড়িগুলো রোদ্রে দেওয়ার জন্য। তো এভাবে রেখে দিলে তো বালি পড়বে, বাতাস যেহেতু আছে। তো একটা ওড়না দিয়ে আমি একেবারে মানে কি বলে প্লেটগুলো নিচে থেকে দিয়ে দিয়েছি, যাতে এটা উড়ারও সম্ভাবনা না থাকে, আর বালি পড়লেও যেন এটার উপর পড়ে বা ময়লা জলা যাই পড়ে এটার উপর যেন পড়ে। তো খান সাহেবও আমার সাথেই ছিলেন। তো আমি এসেছিলাম খালি পায়ে, এসে তো আমার অবস্থা মানে 12টা বেজে গিয়েছে, ছাদ এত গরম ছিল। তো আর কিছু মরিচ আমি ফ্রোজেন করতেছি, মানে নর্মাল ফ্রিজে ফ্রোজেন করব। মরিচগুলো একেবারেই শুকনা, তার জন্য আর অবশ্য আমি ধুই নাই, পরে যখন ব্যবহার করব ধুয়ে ব্যবহার করব। তো একটা টিস্যু দিয়ে কিছু রাখলাম, তারপর আরেকটা টিস্যু দেবো, তারপর আবার রাখবো, তারপর লাস্টে আরেকটা টিস্যু দেবো। তো এইভাবে মরিচগুলো রেখে দেবো। গত বছরও কিন্তু কোরবানি ঈদে মরিচের দাম ছিল প্রচুর,
1200 টাকা কিন্তু কিলো ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। তো এই ভাবছি আমি এবছর আগে থেকেই কিন্তু কিছু মরিচ প্রয়োজন করে রেখে দেব, যাতে আর 1200 টাকা দিয়ে বা অনেক মূল্য দিয়ে আমাকে কিনে খেতে না হয়। তো এই যে এগুলো তো রাখলাম এভাবেই, আর কিছু অবশ্যই এনে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন। আর 1200 টাকা দিয়ে খেতে চাই না, কারণ গত বছরও কিন্তু 1200 টাকাই ছিল 1 কিলো মরিচের দাম। তো এই বছর কী হয় জানি না, তবে এখন অবশ্য 200 টাকা করে এনেছে, তার জন্য আমি এটা এভাবে রেখে দিলাম। তো আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।